আলমাস কবির, আপনি আপনার প্রথম বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে রপ্তানি যে বৈচিত্র্যকরণ এবং মেধাস্বত্ব। এই জায়গায় আমরা এখন পর্যন্ত সেই জায়গায় যেতে পারিনি কেন? আপনি রপ্তানি বৈচিত্র্যকরণের ক্ষেত্রে শুধু আরএমজিতে আমরা এখন ডিপেন্ড করে আছি। এই যে আমরা বলছি যে এই ট্রাম্প প্রশাসনে এখন চায়নার সাথে তারা একটা ট্যারিফ বসাচ্ছে, মেক্সিকোর সাথে ট্যারিফ বসাচ্ছে, কানাডার সাথে ট্যারিফ বসাবার চিন্তা করছে। এই জিনিসটা কিন্তু এর আগের ট্রাম্পের যে 4 বছর ছিল প্রেসিডেন্সি, সেই সময়ও কিন্তু চায়নার সাথে এরকম একটা রিলেশনশিপ হয়েছিল এবং তখন কিন্তু আমরা বলেছিলাম চায়না প্লাসের অ্যাডভান্টেজ আমরা নিতে পারি কিনা, অর্থাৎ চায়না যে জিনিসগুলো এক্সপোর্ট করছিল ইউএসএতে, আমরা সেগুলো কেন করতে পারি না। আমরা চায়নাতে যে জিনিসগুলো তারা বানাচ্ছিল বাইরের বিভিন্ন দেশের কোম্পানিগুলো, সেগুলো যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারতাম, ম্যানুফ্যাকচারিংটা আমরা এখান থেকে বানিয়ে তখন এক্সপোর্ট করতে পারতাম। আমরা করতে পারিনি। মানে এগুলো আমি বলবো যে আমাদের এগুলো কিছু পলিসিগত ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা। মানে ইনফ্রাস্ট্রাকচার তো দুই রকম হয়, একটা সফট ইনফ্রাস্ট্রাকচার যেটা পলিসি, আরেকটা হচ্ছে হার্ড ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনার অ্যাকচুয়ালি মনে করেন এই ল্যান্ড বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, রাস্তাঘাট বলেন, এগুলো। সো এই দুটাতেই কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়েছে। সো এটা আমরা করতে পারিনি। এখন এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা শুরু হয়েছে, এখনো 1 মাস হয়নি, এই আরো আগামী 4 বছর এই অবস্থাটা বিরাজ করবে। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু টেক অ্যাডভান্টেজ অফ দিস। আমার শুধুমাত্র যে আমি ম্যানুফ্যাকচারিংকে রিলোকেট করব চায়না থেকে তা না, আমরা এটাও চিন্তা করতে পারি যে এমন যদি, এটা জাস্ট একটা আমি উদাহরণ হিসেবে বলছি, যে চায়না থেকে যদি আমি র মেটেরিয়াল কিনে এনে, আমি যদি ইলেকট্রনিক্স আইটেম কিনে এনে এখানে অ্যাসেম্বল করে মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে যদি আমি এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমেরিকা সেটা নিতে কোনো বাধা নাই। সো চায়না থেকে সেই জিনিসটা নিলে তার ট্যারিফ বসবে, একটা বড় ডিউটি দিতে হবে। বাংলাদেশ থেকে নিলে কিন্তু সেটা থাকবে না, তখন বাংলাদেশ থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে, প্রাইস অ্যাডভান্টেজ পাবে। সো এই জিনিসটা আমরা একটু চিন্তা করি, যে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে আমরা চায়নার যে এই একটা সমস্যা থাকবে আগামী 4 বছর, এইটার অ্যাডভান্টেজ আমরা কিভাবে নিতে পারি। আরেকটা যেটা হচ্ছে যে যখন যেহেতু আমি মালয়েশিয়ান চেম্বারে ছিলাম, সেই সময় এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে মালয়েশিয়াতে কিন্তু, এবং শুধু মালয়েশিয়া না, এটা অনেকগুলো দেশেই, মালয়েশিয়াতে কিন্তু অনেকগুলো সানসেট ইন্ডাস্ট্রি আছে। সানসেট ইন্ডাস্ট্রি মানে ধরেন যে একসময় তারা খুব ভালো করতো, সে ফার্নিচারে খুব ভালো করতো, ফার্নিচার ইন্ডাস্ট্রি, সেই জিনিসটা এখন ওইখানে বিভিন্ন কারণে একটু তারা কমে যাচ্ছে। সো সেই ইন্ডাস্ট্রিটাকে আমরা একেবারে তুলে নিয়ে এসে আমরা কিন্তু বাংলাদেশে বসিয়ে দিতে পারি। তাহলে ওই ওদেরকেই বলতে পারি যে তোমরা এটাকে নিয়ে আসো অ্যাজ আ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তোমরা এখানে বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যাডভান্টেজ পাবে। তারা বিভিন্ন ধরনের অ্যাজ আ ফরেন ইনভেস্টর, তারা যদি বিভিন্ন হাইটেক পার্ক বলেন বা অন্য স্পেশাল ইকোনমিক জোন বলেন, সেখানে তারা ওটা বানায়, ওই ফ্যাক্টরিটা বানায়, রিলোকেট করে, তারা কিন্তু এখানে বানিয়ে আবার মালয়েশিয়াতে এক্সপোর্ট করলেও কিন্তু তাদের এখানে লাভ থাকে। শুধু মালয়েশিয়া কেন, আশেপাশের দেশগুলোতে, আমাদের যে ইন্ডিয়ার যে 7 সিস্টারগুলোতে, সেখানেও কিন্তু তারা তখন অ্যাক্সেসটা ভালো পাবে। সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজিক যদি আমরা ডিসিশন নিতে পারি যে আমরা রিলোকেট করব কিছু কিছু ইন্ডাস্ট্রি। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি জানেন, যে মালয়েশিয়াতে ধরেন, আমি যেহেতু বারবার মালয়েশিয়া বলছি, যেহেতু ওইটার সাথে আমি অনেক কাজ করেছি, মালয়েশিয়াতে অনেক শ্রমিক কিন্তু বাংলাদেশে অনেক শ্রমিক কাজ করেছিল অনেক বছর ধরে, তারা কিন্তু সেই সব ইন্ডাস্ট্রিতে যথেষ্ট দক্ষ, তারা অনেকে কিন্তু বাংলাদেশে ফিরে এসছে। সো তাদেরকে যদি আমি ওই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে নিয়ে আসি, আমার কিন্তু রেডিমেড এখানে ওয়ার্কফোর্স রয়েছে, একেবারে স্কিল্ড ওয়ার্কফোর্স, তাদেরকে কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এই জাতীয় কিছু যদি আমরা একটু লং টার্ম মিড টার্ম চিন্তা করে একটু স্ট্র্যাটেজিকভাবে ডিসিশন নেই, আমার মনে হয় আমাদের এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা অনেক ভালো হবে।